তো আজকে হচ্ছে 8 জুন 2024 শনিবার। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 75তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 4র্থ ক্লাস। গতদিন আমরা মোটামুটি 21 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। 12, 13, 14, 15, 16, 17 মাঝে 18 ধারাটা একটু লিখতে হবে। 18 ধারাটা একটু লেখেন। 18 ধারাটা একটু লেখেন যে ধারা 18 দিয়ে লেখেন ত্রুটিপূর্ণ 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 সত্য সম্পন্ন ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন সত্য সত্য শৈব তৈব ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। আবার বলি, ধারা 18 দিয়ে লিখবেন যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। অবলিক দিয়ে লেখেন এস্টোপেল এস্টোপেল আপনি বাংলায় লেখেন, ইংলিশ দেখার না, এস্টোপেল লেখেন। এ 6টা ওকার কয়েকার আল্লাহ এস্টোপেল। অবলিক দিয়ে লেখেন স্বকার্য জনিত বাধা। অবলিক দিয়ে লিখবেন স্বকার্যজনিত বাধা। তাহলে আমি যা যা বললাম সেটা হলো ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। এটা আর সাথে এটার আরেক নাম কি? এস্টোপেল। আর এটারে কি বলে? স্বকার্যজনিত বাধা। তো যদি আপনাকে প্রাথমিকভাবে প্রশ্ন আসতে পারে যে স্বকার্যজনিত বাধা বা এস্টোপেল নীতিটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিফলিত হয়েছে? কত ধারায় বলেন? 18 ধারায়। একটু বুঝেন, এটা বলছে যে যার সত্য নাই, ধরেন ডিপজল একজন ব্যক্তি, তো ডিপজল তার একটা জমি আমাদের মাসুদ সাহেবের কাছে বিক্রি করছেন। ওই জমিতে সে দখলে আছে। তো মাসুদ সাহেবও ভাবছে যে ডিপজল আসলে মালিক, কিন্তু বায়না চুক্তি হয়ে গেছে। ধরেন বায়না চুক্তি হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই জমির মালিক ডিপজল না, মালিক হলো ডিপজলের বাবা। যতদিন পর্যন্ত ডিপজল বেঁচে থাকে ততদিন পর্যন্ত তো আর যতদিন পর্যন্ত ডিপজলের বাবা বেঁচে আছে ততদিন পর্যন্ত ডিপজল মালিক হয়নি। এখন যখন ডিপজলের বাবা মারা গেছে তখন ওই জমিটার মালিক হয়েছে কে? ডিপজল। এখন ডিপজল বলতেছে মাসুদ, আপনার কাছে আমি আর জমি বিক্রি করবো না কেন? আগের বেচা কিনা তো ঠিকঠাকই হয় নাই, কারণ আগে যখন বায়না চুক্তি হয়েছে তখন তো আমি মালিকই ছিলাম না। আগের সত্য আমার ত্রুটি ছিল। আগের সত্য আমার কি ছিল? আমি যখন বিক্রয় করি তখন আমার সত্য ত্রুটিপূর্ণ ছিল। তখন মাসুদ গিয়ে 12 ধারার মামলা করে দিছে। কত ধারা? 12 ধারার। এবং আদালত তখন ডিপজলকে বাধ্য করবে। ডিপজল বলতেছে যে ওনার যখন বেশি বায়না চুক্তি করছি তখন তো আমার সত্য ত্রুটিপূর্ণ ছিল। আদালত বললো ঠিক আছে, এখন কি তোমার সত্য আছে? যে এখন আমি মালিক হয়েছি, তাহলে আগের অশুদ্ধ হস্তান্তর এখন শুদ্ধ হয়ে গেছে, তো এখন তোমার দেওয়াই লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো সাক্ষ্য আইনের 115 ধারার মতো যে এই যে কথাটা বলছে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে কার অধিকার? ক্রেতার। অর্থাৎ যখন সে বিক্রি করেছিল তখন বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ ছিল। পরবর্তীতে যখন সে সত্যের মালিক হয়েছে তখন ক্রেতা তাকে বাধ্য করতে পারে ওই জমিটা বিক্রয় করতে। কত ধারা? 18 ধারা। ইংলিশটা একটু লিখতে হবে, এটা ইংলিশটা একটু লেখেন, মাঝে মাঝে টাইটেল আসতে পারে। লেখেন পারচেজার্স, PUR ব্যথা শুরু হয়েছে আজ। ব্যথা শুরু হয়েছে, লিখতেন অনেক ব্যথা। PHA, কথা বলেন না, PUR
CHASER, এরপর ওই যে অ্যাপোস্ট্রফি এস দিবেন, পারচেজার্স, কমা দিয়ে এস আর কি, পারচেজার্স, ঠিক আছে। রাইটস, RIGHTS, RIGHTS, রাইটস against AZAINST, against vendor, BENDOR, with WITH, with imperfect IMPERFECT, imperfect title, TITLE, তাহলে ভাই আপনি কি লিখলেন? তাহলে আমার 18 দ্বারা যেটা মানে এই ওটার ইংলিশ যেটা, এটা হলো পারচেজার্স, PURCHASER, কমা দিয়ে পারচেজার্স, রাইটস, RIGHTS, রাইটস এগেইনস্ট AZAINST, এগেইনস্ট ভেন্ডর, BENDOR, with imperfect IMPERFECT, imperfect title, TITLE। তাহলে আমার মনে রাখতে হবে পারচেজার্স রাইটস এগেইনস্ট ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল। এই জায়গা পারচেজার মানে হলো ক্রেতা, পারচেজার মানে কি ক্রেতা, পারচেজার শব্দের অর্থ হলো ক্রেতা, পারচেজ মানে হলো ক্রয় করা, আর পারচেজ মানে ক্রেতা। পারচেজার রাইটস মানে ক্রেতার অধিকার, এগেইনস্ট মানে হলো বিরুদ্ধে, ভেন্ডর আমরা বলেন যে স্টাম্প ভেন্ডর মানে স্টাম্প বিক্রেতা, স্টাম্প বিক্রেতা। তাহলে ভেন্ডর মানে হলো বিক্রেতা উইথ ইমপারফেক্ট টাইটেল, বিক্রেতা যার আছে কি ত্রুটিপূর্ণ সত্য। তার মানে ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে কার অধিকার? ক্রেতার অধিকার। এটা বলছে কত দ্বারায়? 18 দ্বারায়। এবং এটার আরেকটা নাম কি? এস্টোফেল বা সকালজনিত বাধা। এটা আছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলেন? 18 ধারায়। তাহলে 18 ধারা বুঝেন নাই কেউ আছেন? বিকাশ বুঝতেন? সংক্ষেপে বলেন যে কি বুঝতেন? হ্যাঁ, তখন আমার ওই জমি তো আপনি ছিলাম আমার শব্দ ছিল বাবা মারা গেল তখন শব্দ পাইছি, তুমি তো আপনার দিতে পারো, তখন আমার এটা ছাড়া যাবে। আচ্ছা, মোটামুটি যার সত্য নাই সে যদি কোনো সম্পত্তি বিক্রি করে, পরবর্তীতে যদি তার ওই মুহূর্তে তো তার বিক্রি যদিও করতে, বাট তার তার বিক্রিটা তো সম্পন্ন হয় নাই, তাহলে পরবর্তীতে সে যখন ওই জমির সত্য ঠিক হলো, এরপরে আর সে ওই জমিটা দিতে বাধ্য, এই ক্ষেত্রে আর সে অস্বীকার করতে পারবে না। উদাহরণ দিলাম, এটার এই 18 ধারার অপোজিট হচ্ছে আপনার 25 ধারা। 25 ধারা এই জায়গায় লেখেন, লেখেন যে 18 ধারার বিপরীত হলো 25 ধারা। তারপর 25 ধারাটা লেখো, লেখেন 18 ধারার বিপরীত হলো কত ধারা? 25 ধারা। আঠারো ধারার বিপরীত কত ধারা বলেন? 25 ধারা। এটা একটু বুঝেন যে আগেরটা হচ্ছে ক্রেতা বাধ্য করছিল কারে? বিক্রেতারে। আর এই জায়গা হলো বিক্রেতা যার সত্য কি আছে, বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ আছে। এখন ক্রেতা যদি কিনতে না চায়, তাহলে যার সত্য ত্রুটিপূর্ণ সে ক্রেতারে বাধ্য করতে পারবে না। টাইটেল আগে টাইটেলটা লেখেন, ধারা 25 লেখেন, তাহলে বুঝবেন।
ধারা 25 লেখেন। লেখেন যে সত্য নেই এমন ব্যক্তি, সত্য নেই এমন ব্যক্তি সম্পত্তির বিক্রয় চুক্তি করলে সম্পত্তির কি বিক্রয় চুক্তি করলে বা ইজারা প্রদান করলে উক্ত ব্যক্তির পক্ষে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। উক্ত ব্যক্তির পক্ষে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। তার মানে যার সত্য নাই সে যদি কোনো বিক্রয় চুক্তি করে বা সে যদি কোনো জমি ইজারা দেয়, পরবর্তীতে যারে বিক্রয় চুক্তি করলো যার সাথে বা যারে ইজারা দিল যার সাথে, সে যদি বলে যে না আমি আপনার সম্পত্তি কিনবো, আপনার সত্য ঠিক নাই, বা বললো যে আমি আপনার সম্পত্তি ইজারা নিব না, তাহলে এই জায়গা মামলা করবে কে? এই বিক্রেতা, যার সত্য ত্রুটিপূর্ণ সে যদি মামলা করে, আদালত তার পক্ষে 12 ধারার ডিক্রি দিবে না। কেন দিবে না জানেন? আমি একটা উদাহরণ দিই। 18 ধারা তো বুঝতেন নাকি? 18 ধারা বুঝাইলাম না? ওই যে ছেলে বেচছে, কিন্তু তখন সে বাপের সম্পত্তির মালিক হয় নাই, পরবর্তীতে যখন বাপ মারা যাওয়ার পর সে মালিক হয়েছে, তখন আর এই বিক্রি আসে অস্বীকার করতে পারবে না। এটারে বলে সকার্যজনিত বাধা। আর এটা চিন্তা করেন, এটা হচ্ছে যে মাসুদ তার একটা সম্পত্তি, স্থাবর সম্পত্তি মাসুদের ভাতিজারে দান করছে। কি করছে? দান করছে। কিছুদিন পরে গিয়ে সে যে সম্পত্তিটা দান করছে, ওই একই সম্পত্তি মাসুদ সলিমুল্লাহর কাছে 1 লাখ টাকায় বিক্রি চুক্তি করছে। যে সম্পত্তি আগে দান করছে সেই সম্পত্তি কি উনি বিক্রি করতে পারে না। ওনার যখন উনি দান করে ফেললো, যখন দান করার সাথে সাথে ওনার সত্য কি হয়ে গেছে? নাই। তারপরে যখন সে বিক্রি করতে গেল, তখন তার সত্যটা কি ত্রুটিপূর্ণ বা সত্য নাই। তো তারপরে যখন সলিমুল্লাহ জানতে পারলো যে এই সম্পত্তি মাসুদ আগে তার ভাতিজারে দান করছে, সলিমুল্লাহ বললো যে না, আপনার সম্পত্তি আমি ক্রয় করব না। তখন মামলা করবে কে? মাসুদ, যে কেন কিনবা না। তখন আদালত মাসুদের পক্ষে ডিক্রি দিবে না, অর্থাৎ সলিমুল্লাহরে বাধ্য করবে না। এটাই কত দ্বারা? 25 দ্বারা। বাড়ি দেয়ার মনে থাকবে না, 2 দিন পরেও মনে থাকবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি জাস্ট মনে রাখবেন 18 ধারার অপোজিট কোনটা? 18তে হলো যার সত্য ত্রুটিপূর্ণ, তার যখন সত্য তৈরি হলো তারে ওই চুক্তি সম্পাদনে বাধ্য করা যাবে। আর 25 হলো যার সত্য ত্রুটিপূর্ণ, সে যদি 12 ধারার মামলা করে, আদালত তার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিবে। এটা হলো কত? 25। ধন্যবাদ। তাহলে 18 গতদিন আমরা পড়ি নাই, আজকে পড়লাম। 19 গতদিন পড়ছি, 20 পড়ছি, গতদিন আমরা 21ও পড়েছি। এখন আমরা চলে আসি এই যে 21-এর কতগুলা প্রশ্ন আমরা তখন পড়ি নাই, এই প্রশ্নগুলা দেখবো, বিগত বছরের প্রশ্ন। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়? যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয় তখন বলবৎযোগ্য নয়। পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা সংখ্যালঘুর উপর নির্ভরশীল। ক্রমাগত 3 বছরের অধিক প্রয়োজন হলে উপরে সবগুলাই কি সঠিক?
তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য চুক্তির অবলবৎযোগ্য শব্দটা বলতেন কোন ধারায় কত ধারায় বলেন 21 ধারায়। তারপরে 3 নাম্বারটা দেখেন একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না যখন চুক্তিটি প্রকৃতগতভাবে কি হয় প্রত্যাহার যোগ্য। 4 নম্বর প্রশ্নটা দেখেন কোন চুক্তিটি কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য দেখেন আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয় বলছে, নয় শব্দটা বলতেন। দেখেন জমি বিক্রয়ের চুক্তি বাস্তবায়নযোগ্য কারণ জমি এসে একটা স্থাবর সম্পত্তি। রাস্তা নির্মাণের চুক্তিও যায় পরিবহন চুক্তি, বাট সিনেমার অভিনয়ের যে চুক্তি এটা বাস্তবায়নযোগ্য না। কেন? এটা হলো ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। বুঝেন কিনা? 5 নাম্বার প্রশ্নটা দেখেন একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ক গ্রন্থ প্রকাশক খ এর সাথে চুক্তিবদ্ধ হয়। ক চুক্তি ভঙ্গ করলে ক বলছে ক একজন রাইটার, সে বলছে যে আমি একটা বই লিখবো এই মর্মে, সে প্রকাশক খ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ক চুক্তি ভঙ্গ করলে মানে ক বললো যে না আমি আর আপনার সাথে কাজ করব না বা আপনার প্রকাশনী থেকে আমার বই বের করব না। তো এই জায়গা প্রকাশক খ এর কি প্রতিকার আছে? সে করে এই জায়গা বাধ্য করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা হলো তার ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপরে নির্ভর করে। তারপরে আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 2 নাম্বার প্রশ্নটা যে কন্ট্রাক্টস নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল বললেই কত দ্বারা 21 দ্বারা। এরপরে মোটামুটি এই জায়গায় যা যা আছে পারবেন। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে 15 নাম্বার প্রশ্নটা দেখেন 15তে বলছে যে ক ক্ষয়ের নিকট একটি জমি ইজারা প্রদান করলো। ইজারা মানে লিজ দিছে নাকি? খ ইজারার পরদিন হইতে আন্ডারলাইন করবেন 3 বছরের জন্য বিশেষ পন্থায় তা চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হলো। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। যে ক্ষেত্রে আপনার 3 বছরের বেশি সময় কাজ করতে হবে সেই ক্ষেত্রে সেই চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করা যাবে বলেন? বলবৎ করা যাবে না। 16 দেখেন 16 ক একটি জমির জিম্মাদার উক্ত জমি 7 বছরের জন্য ইজারা দেওয়ার ক্ষমতা তার আছে। মানে কয়েকটা জমির জিম্মাদার তার ক্ষমতা আছে কয় বছরের জন্য ইজারা দেওয়ার? 7 বছর। ক্ষয়ের সাথে সে উক্ত জমি 7 বছরের জন্য ইজারা প্রদানের চুক্তি করলো, কিন্তু সেই সাথে এই সময়কাল শেষে ইজারার মেয়াদ বর্ধিত করার অঙ্গীকার করে, বাট তার ইজারার মেয়াদ বাড়ানোর কি কোনো ক্ষমতা আছে? তাহলে এই জায়গা সে কি করছে? ক্ষমতা বহির্ভূত। তাহলে ট্রাস্টি যদি ক্ষমতা বহির্ভূত যদি কোনো কাজ করে এই জায়গায় ট্রাস্টি বা জিম্মাদার, তাহলে সেটা কি কার্যকর করা যাবে? এই জায়গা তাইলে তার পক্ষে কিন্তু মানে কার্য সম্পাদন করা যাবে না। কেন যাবে না? আদালত বলবে যে আপনার তো দেওয়ার ক্ষমতাই ছিল কতদিন? 7 বছর। তারপরে দেখেন এই বিকাশ সাহেব বুঝতেছেন? প্রশ্ন না বুঝলে জিজ্ঞাসা করেন ভাই। আপনি রেগুলার আসেন কিন্তু প্রশ্ন করলে পারেন না, এটা আমার কষ্টের জায়গা। দেখেন 2 জন ট্রাস্টি ক ও খ ট্রাস্ট সম্পত্তি 1 লক্ষ টাকায় বিক্রয় করার অধিকারী হয়েও তারা বিক্রি করার অধিকার হচ্ছে 1 লক্ষ টাকায়, তারা গয়ের নিকট 30,000 টাকায় বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। এখন এই প্রশ্নটা অনেকে ভুল বুঝে। তারা বললে আপনারা বলবেন যে স্যার এটা তো বিক্রি করার তার ক্ষমতা ছিল 1 লাখ টাকায়, বাট তারা তো 30,000 বিক্রি করছে, তাহলে বহির্ভূত চুক্তি কেমনে করলো? সে তো কমের মধ্যেই করছে। এটা জিজ্ঞাসা করবেন আমার, এটা বহির্ভূত না কেন? সে তো ইচ্ছা করলে বেশি করতে কত আরো বেশি, বাট ইচ্ছা করে বিক্রি করছে 30,000 টাকা। তাহলে এই ধরনের চুক্তি বাধ্য করা যাবে না। চুক্তিটি এতটাই অসুবিধাজনক যে এটা চুক্তিভঙ্গ বলে গণ্য হবে। তাই ট্রাস্টি চুক্তিভঙ্গ করে কোনো চুক্তি করলে সেটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না, কারণ 1 লক্ষ টাকার সম্পত্তি মাত্র 30,000 টাকায় বিক্রি করা হয়েছে। 18 নাম্বার দেখেন যে রেলপথ নির্মাণ ও চালু রাখার উদ্দেশ্যে একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত একটি কোম্পানি একটি কটন মিল নির্মাণের উদ্দেশ্যে এক খণ্ড জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। তার কোম্পানিরা গঠিত হয়েছে রেলওয়ে, সে কিনতে গেছে কটন মিল। ওই যে পুলিশে চাকরি করে সাবানা পাকতেছে, তা সেরকম হয়ে গেছে ব্যাপার আর কি। তা আদালত আদেশ দিতে পারে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। কারণ যাবে না কেন বলেন তো? কারণ তারা পাবলিক কোম্পানি, তার দায়িত্ব ছিল রেলওয়ে রিলেটেড কাজ করা, বাট সে করতে কি কটন মিল। আচ্ছা 19 নাম্বার দেখেন যে ক ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ হয় যে ক 1,000 টাকা প্রদান করলে আন্ডারলাইন করবেন সে তার ছবি আঁকবে। এখনো কি আঁকছে?
আগে নাই, এই ক্ষেত্রে চুক্তিটি বলেন তো, যদি সে বলে আমি আঁকবো না, তাহলে বাধ্য করা যাবে? বাট সে যদি ছবি এঁকে ফেলতো তাইলে আবার আনতে বাধ্য করা। সেম উদাহরণ, না বুঝলে কিন্তু সমস্যা। আমি বললাম যে আঁকবো, আঁকি নাই, আমার বাধ্য করা যাবে না, কিন্তু আমি এঁকে ফেলছি, তাইলে কিন্তু আবার দিতে বাধ্য। জি, আমরা চলে আসি 21-এ। 21-এ দেখেন, ধারা 21-এ অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। 21-এ গোল্ডেন অনিবন্ধিত, গোল্ডেন বিক্রয় চুক্তি, গোল্ডেন বিক্রয় চুক্তি। দেখেন, গতদিন আমরা যখন 12 ধারা পড়ছিলাম, একজন প্রশ্ন করছিলেন যে স্যার মৌখিক চুক্তি না লিখিত চুক্তি? 12 ধারায় চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, কিন্তু 2004 সালে সংশোধনীতে একটা নিয়ম করলো যে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, কি চুক্তি বলেন? স্থাবর সম্পত্তির শুধুমাত্র কি চুক্তি? বিক্রয় চুক্তি নিবন্ধিত হতে হবে এবং লিখিত হতে হবে, না হলে এটা 12 ধারার মামলা করা যাবে। এই নিয়মটা করা হলো কত সালে? 2004 সালে। তাহলে বলেন তো, শুধুমাত্র খেয়াল রাখবেন স্থাবর সম্পত্তির কি চুক্তি? বিক্রয়। বলেন তো, স্থাবর সম্পত্তি যদি ইজারা চুক্তি হয়, নিবন্ধিত করা লাগবে কিনা? লাগবে। স্থাবর সম্পত্তির বন্ধক চুক্তি হয়, নিবন্ধিত করা লাগবে? লাগবে না। অস্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি যদি হয়, অস্থাবর বলছি, অস্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি হলে কি লাগবে? শুধু একটা ক্ষেত্রেই চুক্তিটা নিবন্ধিত হওয়া লাগবে, সেটা হলো কি? স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি। ধন্যবাদ। দেখেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 2004 দ্বারা সুনির্দিষ্ট অধিকার আইনের আন্ডারলাইন করবেন। 2004 মানে এই সংশোধনীটা আনা হয় কত সালে? 2004 সালে। 21A ধারা সংযুক্ত করে নিয়ম করা হয় যে, আন্ডারলাইন করবেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের গোল দিবেন অনিবন্ধিত চুক্তি, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল। আচ্ছা, এই যে কন্ট্রাক্ট ফর সেল, আমরা একটা জিনিস মনে রাখবেন, এই যে 12 ধারার মামলা আমরা করি, এটা কিন্তু মূল দলিল নিয়ে না, মানে বেচা কেনা হয়ে গেছে তারপর 12 ধারা মামলা না। 12 ধারা মামলা করতেছে না বায়না চুক্তি দিয়া। কি নিয়ে বলেন? যে কোনো জমি কেনার আগে প্রথমে হলো বায়না চুক্তি, পরবর্তীতে যাই হলো মূল দলিল রেজিস্ট্রি। বুঝতে পারছেন? তাহলে আমি 12 ধারার মামলাটা অলওয়েজ করতেছি কি নিয়ে? বায়না চুক্তি নিয়ে। খেয়াল রাখেন। আচ্ছা, তাহলে নিয়ম করা হয় যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের অনিবন্ধিত চুক্তি, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। আন্ডারলাইন করবেন, বিধানটি 1 জুলাই 2005 থেকে কার্যকর হয়। আইনটা করা হয় কত সালে? বাট কার্যকর করা হয় কত সালে? 1 জুলাই 2005। সুতরাং 2005 সাল হতে সুনির্দিষ্ট অধিকার আইনের 21A ধারা অনুযায়ী এই আইনে বা অন্য কোনো আইনে বিপরীত যা কিছু কার্যকর থাকুক না কেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে যদি, দেখেন যদি, আন্ডারলাইন করবেন, চুক্তিটি লিখিত হয়। মানে 2005, যদিও আইন করছে 2004-এ, বাট কার্যকর হয়েছে কত সালে? 1 জুলাই। এখন 1 জুলাই থেকে 12 ধারার মামলাটা যদি আপনি করেন বিক্রয় চুক্তি রিলেটেড, কি সম্পত্তির বিক্রয়? একটু দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, দেখেন তো, আমি যদি 2005 সালের 1 জুলাই 2005 পর থেকে যদি 12 ধারার মামলা আমি করতে যাই, তাহলে 12 ধারার মামলাটা যদি হয় বিক্রয় চুক্তি রিলেটেড, তাও কি সম্পত্তির? তাহলে ওই চুক্তিটা প্রথমত হইতে হবে লিখিত। কি হতে হবে? তারপরে দেখেন, এবং তার রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীন কি হতে হবে? নিবন্ধিত হতে হবে। অর্থাৎ চুক্তিটা লিখিত হবে, চুক্তিটা কি নিবন্ধিত হবে। এই ক্ষেত্রে বল দিবেন হস্তান্তর গ্রহীতা। হস্তান্তর গ্রহীতা মানে হলো যে সম্পত্তিটা কিনছে, ক্রেতা বিক্রিত সম্পত্তির আন্ডারলাইন করেন, আংশিক বা পুরোপুরি দখল নিয়েছে কিনা তা প্রাসঙ্গিক। মানে যে কিনছে সে কি ওই সম্পত্তির আংশিক দখল নিছে নাকি পুরোপুরি দখল নিছে, এটা টোটালি অপ্রাসঙ্গিক। আমার দেখতে হবে যে বিক্রয় চুক্তি লিখিত কিনা, বিক্রয় চুক্তিটা কি নিবন্ধিত। বুঝেন কিনা? আচ্ছা, এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়েরের সময় আন্ডারলাইন করবেন, চুক্তির অবশিষ্ট মূল্য, the balance amount of consideration of the contract আদালতে দাখিল করা বলে। এখন
আমি তো মামলা করতেছি যে মাসুদ আমার কাছে জমি বিক্রি করতেছিল 5,10 লক্ষ টাকায়, আমি 5 লাখ দিছি, এখন সে বলতেছে বিক্রি করবে না, বাকি 5 লাখ নিয়ে আসলাম, এখন আর বলতেছে জমি বিক্রি করবে না। তাহলে আমার 2005-এর পরে যদি আমি মামলা করতে হয়, আমার প্রথমত দেখাইতে হবে মাসুদ আর আমার ভিতরে যে চুক্তিটা ছিল লিখিত, অবশ্যই কি নিবন্ধিত। এই জায়গায় আমি মাসুদের সম্পত্তির দখল নিছি কি না নিছি এটা অপ্রাসঙ্গিক। এবং সেই সাথে সাথে ওই যে 5 লাখ টাকা এটাও আদালতে আমার জমা দিতে চুক্তির অবশিষ্ট মূল্য, চুক্তির না হলে এই যে 3টা শর্ত, মানে 2টা অ্যাকচুয়ালি, এই 2টা ছাড়া কিন্তু 12 ধারার স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি বলবতের মামলা করা যাবে না। কি কি? নিবন্ধিত হতে হবে, লিখিত হতে হবে, আর চুক্তি মূল্যের অবশিষ্ট জমা দিতে হবে। আচ্ছা, কোন ধরনের চুক্তির ক্ষেত্রে ভাই? স্থাবর সম্পত্তি বিক্রয় কত সাল থেকে? 2005 সালের 1 জুলাই। আচ্ছা, 21 ক ধারা যখন থেকে কার্যকর হয় দেখেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 2004 কার্যকর যা বলবৎ হয়েছিল 1/7/2005 তারিখ হতে। সুতরাং আন্ডারলাইন করবেন 1/7/2005 তারিখের পূর্বে স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত যে সকল সম্পাদিত 1/7/2005 তারিখের পূর্বে স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত যে সকল চুক্তি সম্পাদিত হয়েছে সে সকল চুক্তি সংক্রান্ত কোনো মামলা দায়েরের ক্ষেত্রে অবশিষ্ট চুক্তি মূল্য দিয়ে মামলা দায়েরের প্রয়োজন নাই। কিন্তু 1/7/2005 এর পর হতে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সংক্রান্ত যে সকল চুক্তি হয়েছে সে সকল চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা দায়েরের সময় বাদীকে আর্জির সাথে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিতে হবে। আচ্ছা, জেনে রাখা ভালো যে 21 ক ধারাটি সংযোজন করা হয় কত সালে? 2004 সালে, কিন্তু কার্যকর করা হয় কত সালে? 1/7/2005। তারপরে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 21 এ ধারাটি শুধুমাত্র স্থাবর সম্পত্তির আন্ডারলাইন করেন বিক্রয় চুক্তির বা বায়না চুক্তির, ইংরেজিতে বলে কি কন্ট্রাক্ট ফর সেল, এর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু স্থাবর সম্পত্তির আন্ডারলাইন করেন বন্ধক, লিজ, দান ইত্যাদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ বন্ধক, লিজ, দান ইত্যাদি চুক্তি লিখিত না হলেও 12 ধারা অনুযায়ী সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য, কিন্তু স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে, অন্যথায় সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না। বুঝতে পারছেন? তাহলে চুক্তিটা যদি হতো বন্ধক অথবা চুক্তিটা যদি হতো কি দান, তাহলে কিন্তু আপনার নিবন্ধিত না হলেও কোনো সমস্যা ছিল না। তারপরে দেখেন যে রেজিস্ট্রেশন আইন 1908-এর আন্ডারলাইন করেন 17 ক ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সম্পাদনের তারিখ হতে 30 দিনের মধ্যে চুক্তিটি নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে। রেজিস্ট্রেশন আইন 1908-এর 17 ক, এটা আমাদের অপ্রাসঙ্গিক। ওই জায়গায় রেজিস্ট্রেশন আইনে বলছে যে যেদিন থেকে আপনি চুক্তি করবেন সেটা নিবন্ধিত করতে হবে কত দিনের মধ্যে? 30। 21 এ ধারায় উল্লেখিত শর্তসমূহ পালন করা বাদীর জন্য বাধ্যতামূলক এবং এই নিয়ম অমান্য করলে আদালত সেই চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে আমরা বিগত বছরের প্রশ্নটা যদি দেখি, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 21 এ ধারায় স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বিক্রয় সংক্রান্ত অরেজিস্ট্রিকৃত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় বিধান সংযোজন করা হয় কত সালে? যদি বলতো কার্যকর করা হয় কত সালে, তাহলে আর বলছে সংযোজন, এ কারণে হবে কত বলেন? 2004। ভাই 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি যে কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎযোগ্য নয়? কোন সন হতে? 2005। দেখেন আমরা 4 নাম্বার প্রশ্নে একটু দেখি যে 1 জুলাই 2004 তারিখে, কত তারিখ এটা বললেন, কত তারিখ? 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। এই জায়গা কি অবশিষ্ট চুক্তি মূল্য 2000 যদি 5 সাল হতো তাহলে অবশিষ্ট চুক্তি মূল্য দেওয়া লাগতো, এই জায়গায় কি অবশিষ্ট চুক্তি মূল্য দেওয়া লাগবে না, এখানে কোনো চুক্তি মূল্য দাখিল কি অপ্রয়োজনীয়। বুঝতে পারছেন? তাহলে রুবেল সাহেব আপনি একটু কাইন্ডলি বলেন যে 21-এর ক ধারায় কি আছে?
21 করে দেওয়া হচ্ছে আপনার ওই কৃষি মনোবিদ্যুতের বিষয়ে কিছু কার্যকর করা, তারপরে এই যেটা বলা আছে এখানে বলা হচ্ছে 21 পদা যখন কার্যকর হয়েছিল আপনার পয়লা জুলাই 2005 থেকে, আপনার ওই আইন থেকে আপনার সংশোধন করা আছে 2004 সালে। 2004 সালে তার এটাতে মূলের কথা বলছে যখন এই চুক্তিটি করা হবে তখন স্যার ওই লিখিত হতে হবে এবং লিখিত হতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মানে আপনাদের একটু বোঝা দরকার। এই বইতে যদিও একটু অন্যরকম বলছে, সেটা হচ্ছে যে একটা চুক্তি যেদিনই হোক না কেন, চুক্তিটা ধরেন হয়েছে 1990 সালে, কিন্তু মামলা যদি আপনি 2005-এর পরে করেন, 1/7/2005-এর পরে, তাহলে 1/7/2005-এর শর্তই আমার মানতে হবে। ধরেন 1990 সালে একটা চুক্তি হয়েছে, বায়না চুক্তি। ধরেন 1990 সালে মাসুদ বললো মাসুদ রুবেলের কাছে একখণ্ড জমি বিক্রয় করবে, ওনাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে। রুবেল টাকা নিয়ে ঘুরতেছে, মাসুদ বললো আজ দেই কাল দেই দেবো 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 করে মাসুদ 2006 সালে এসে বললো যে আমি আর দেব না, আমি আর এই জমি তোমার কাছে বিক্রি করবো না। এখন যখন ওনাদের বায়না চুক্তিটা ছিল 1990 সালে, ওই চুক্তিটা ছিল অনিবন্ধিত। কি ছিল বলেন? অনিবন্ধিত। এখন মাসুদ কত সালে বললো দিব না? 2006 সালে। এখন রুবেল 12 ধারা মামলা করতে পারবে কিনা বলেন? হ্যাঁ, আমি তো ওটা আগে যে দুটি আমার চুক্তি থাকে ওই চুক্তিতে আমি থাকতে 5 সালে মামলা করতে পারছি। 2005 সালে কিন্তু মামলা করতে পারতেছি কিন্তু এই আসলে কিছু কজ তো দেখাইছেন, কজ অফ অ্যাকশন শুরু হয়েছে কবে? সে 6 সালে বললো আমি জমি বিক্রি করব না। এখন আপনি এই যে যে বললো করবো না, অপর পক্ষ কি 12 ধারার মামলায় জায়গা করতে পারবে কিনা? আর যখন বায়না চুক্তিটা 90 সালে হয়েছিল সেটা ছিল অনিবন্ধিত। এখন 2006 সালে যে সে অস্বীকার করলো, এখন যে সংক্ষুব্ধ, সে কি 12 ধারা মামলা করতে পারবে কিনা? আমার প্রশ্ন হলো সেইটা হচ্ছে 90 সাল হোক আর 70 সাল হোক, আমি যদি মামলা করতে চাই পয়লা জুলাই 2005-এর পরে, তাহলে আমার এখনকার শর্ত মানতে হবে। বুঝতে পারছেন? আর একটা জিনিস খেয়াল রাখেন, এই জায়গা তো আমরা 12 ধারার মামলার যখন কারণ উদ্ভব হয় তখন থেকে মামলা করার তামাদি মেয়াদ কত? 1 বছর। 1 বছর। তো যদি আমি 2070 সালের চুক্তি নিয়েও মামলা করি 2005 সালের পরে, তাহলে আমার চুক্তিটা নিবন্ধিত হইতে হবে, লিখিত হইতে হবে এবং মামলা করার সময় অবশিষ্ট মূল্য জমা দিতে হবে। অনেকে এই বইটা এই জায়গায় একটা প্যারা আছে, ওইটারে আপনারা না বলি, এক প্যারায় বলা আছে যে 2005-এর আগে যে চুক্তি হয়েছে সেই চুক্তির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। এই কথা সঠিক না। মূল বেয়ার একটা যে ধারা আছে সেই জায়গায় বলছে যে আপনি যদি চুক্তি যে জায়গা যেদিন খুশি সেদিন হোক, কিন্তু আপনি যদি মামলা করেন 1/7/2005-এর পরে, তাহলে আপনাকে কি দেখাইতে হবে? এই 21-এর পর শর্ত আমার মানতে হবে। কথা শেষ। ভেঙে দিলাম কিন্তু। আচ্ছা, দেখেন 2 নাম্বার প্রশ্নটা দেখেন। 2 নাম্বার প্রশ্নটা যে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সম্পাদন হওয়ার তারিখ হতে ড্যাশ দিনের মধ্যে চুক্তি নিবন্ধনের জন্য উত্থাপন করতে হবে। কতদিন? এটা কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই, এটা আছে কততে? রেজিস্ট্রেশন অ্যাক্টের 17 ক। তো এই জায়গার যে প্রশ্ন মোটামুটি আছে পারবেন। আমরা সরাসরি 22 ধারায় চলে আসি। অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন, খুবই গুরুত্বপূর্ণ। 22 ধারা আন্ডারলাইন করেন। ধারা 22, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রসঙ্গে ডিগ্রি প্রদান সম্পর্কে বিবেচনামূলক ক্ষমতা। একটু বুঝেন যে আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ছি, শুরু করেছিলাম একেবারে প্রারম্ভিক, মানে শুরুর ক্লাসে আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার মোট কয়টা? 8টা। 8টা প্রতিকার দিবে কয়টি উপায়? 5টি উপায়। এই 8টার ভিতরে কয়টা দিতে বাধ্যতামূলক? একটা। কত? 8 আর 9। 8 আর 9। আর বাকিগুলা কি? ঠিক একই ভাবে 12 ধারার মামলায় ডিগ্রি দিবে কি দিবে না, এটা কি আপনি বাদী মামলার একেবারে এ টু জেড সব প্রমাণ করছে। মানে সে দেখাইলো জিম্মার অন্তর্ভুক্ত, সে দেখাইলো ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, সে দেখালো যে অর্থ দ্বারা আমার প্রতিকার পাওয়া সম্ভব না,
সে দেখালো অর্থ পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। চারটে প্রমাণ করার পরেও আদালত বাদী পক্ষে ডিগ্রি নাও দিতে পারে। কারণ দিবে কি দিবে না এটা একান্তই কার ব্যাপার? বিবেচনামূলক ক্ষমতা। 12 ধারা ডিগ্রি দেওয়া যে বিবেচনামূলক ক্ষমতা, এই কথাটা বলছে কত ধারায়? 22 ধারায়। তা আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে বাদী তার মামলা যথাযথভাবে প্রমাণ করা সত্ত্বেও কখন আদালত বাদীর পক্ষে কার্য সম্পাদনের ডিগ্রি নাও দিতে পারে। তাহলে কত ধারা বলেন? 22 ধারা। আবার আসতে পারে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষমতা মানে ডিগ্রি প্রদানের ক্ষমতা আদালতের জন্য বিবেচনামূলক, তবুও কত ধারা? 22 ধারা। একটু পড়ি দেখেন। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের এখতিয়ার হচ্ছে আন্ডারলাইন করেন বিবেচনামূলক বা ডিসক্রিশনারি এবং কেবলমাত্র তা করা আইনসম্মত। এই কারণেই আদালত এমন প্রতিকার মঞ্জুর করবে না। আদালতের বিবেচনামূলক ক্ষমতা আন্ডারলাইন করবেন স্বেচ্ছাধীন হবে না, আরবিট্রারি হবে না। অর্থাৎ ওনার বিবেচনামূলক ক্ষমতা বলে এটা না যে উনি যা খুশি তাই করবে, বরং আন্ডারলাইন করেন তা নিখুঁত, যুক্তিযুক্ত, বিচার বিভাগীয় আন্ডারলাইন করবেন নীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক কি সংশোধিত। আচ্ছা দেখেন, এখন আমরা আসল জায়গা চলে এসেছি। 22 ধারায় গোল দিবেন দুইটি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট বলবৎ কারণে ডিগ্রি না দিয়ে আন্ডারলাইন করেন ক্ষতিপূরণ প্রদান করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসে যে 22 ধারায় আদালত কয়টা ক্ষেত্রে ডিগ্রি দিবে না? কয়টা ক্ষেত্রে ডিগ্রি না দিয়ে কি দিতে বলবে? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দিবে মানে বাদী তার মামলা সব প্রমাণ করছে, তবুও বাদীরে দুইটা ক্ষেত্রে আদালত ডিগ্রি দিবে না, না দিয়ে বিবাদীরে বলবে যে তুমি বাদীরে একটু ক্ষতিপূরণ দিয়ে দাও। আর দেখেন একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিগ্রি দিতে যথাযথ বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে 22 ধারায় বলছে যে কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না, না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। আর দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। এবার আমরা চলে আসি দেখেন যে ডিগ্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশন নট টু গ্রান্ট স্পেসিফিক পারফরম্যান্স। ডিগ্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা দেখেন নিম্নলিখিত দুইটা ক্ষেত্রে গোল দিবেন। নিম্নলিখিত দুইটা ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রি না দিয়ে গোল দিবেন ক্ষতিপূরণ বা সোলাটিয়াম প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। কি প্রদান করতে? সোলাটিয়াম বা ক্ষতিপূরণ। এই যে বাদী তার মামলা ঠিকঠাক ভাবে প্রমাণের পরেও আদালত বাদীর পক্ষে ডিগ্রি না দিয়ে বিবাদীরে বলবে যে তুমি বাদীরে একটা ক্ষতিপূরণ দিয়ে দাও। এই যে ক্ষতিপূরণ এটা বলে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বা সোলাটিয়াম। আচ্ছা সমস্যা নেই, আমরা পরে বুঝবো। দেখেন দুইটা ক্ষেত্রে যে দিবে না সেই দুইটা ক্ষেত্রে কি কি দেখেন। বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে। কার প্রতি অন্যায় সুবিধা আছে? বিবাদীর প্রতি। কার? বাদীর। প্লেইন্টিফ হ্যাজ গোল দিবেন আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার ডিফেন্ডেন্ট। প্লেইন্টিফ হ্যাজ আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার কে? ডিফেন্ডেন্ট। যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে তা বাদীকে আন্ডারলাইন করবেন বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে বাদীর পক্ষ থেকে আন্ডারলাইন করবেন কোন জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। কেমনে? একটু এই জায়গা বলতেছে যে অন্যায় সুবিধা। অন্যায় সুবিধা কে পাচ্ছে কার উপরে? বাদী পাচ্ছে কার উপরে? বিবাদীর উপরে। বাদী পাচ্ছে কার উপরে? বাট অ্যাকচুয়ালি বাদীর যা কোনো প্রতারণা বা জালিয়াতি কেমনে? একেবারে আমরা চলে আসি, দেখেন আমি একটু উদাহরণে চলে আসি। সেটা হচ্ছে যে এই সেলফ প্র্যাকটিসের 9 নাম্বার প্রশ্নটা চলে আসে। সেলফ প্র্যাকটিসের 9 নাম্বার। একটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে পাইছেন? সেলফ প্র্যাকটিসের 9 পাইছেন? আচ্ছা এটা সামনে এনে রাখেন, আমি একটা উদাহরণ দেই তারপরে এটা পড়বো। শুনেন, দুইটা ক্ষেত্রে আদালত ডিগ্রি না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। একটা হলো অন্যায় সুবিধা। অন্যায় সুবিধা কে পাইতেছে কার উপরে? বাদী পাইতেছে বিবাদীর উপরে। কেমনে দেখেন, ধরেন মিতা এক খণ্ড জমি সে বিক্রি করতে চাইছে, বায়না চুক্তি করছে মেঘনার সাথে। যে মিতা বললো যে আমার এক খণ্ড জমি আছে, তুমি কিনবা নাকি? ও বললো যে কিনবো। মেঘনা বললো কিনবো। দুজনে বায়না চুক্তি হলো। এখন বায়না চুক্তির সময় মিতা ওই জমি রিলেটেড কোনো কথা বলে নাই, বলছে এমনও বলে নাই যে এই জমি কোনোদিনই বন্যার পানিতে তলিয়ে যাবে না, আবার এটাও বলে নাই যে প্রতি বছর তলায়
যায়, মানে সে ভালোও বলে নাই মন্দ বলে নাই, ঠিক আছে। তো বায়না চুক্তি হওয়ার পরে মেঘনা জানতে পারলো যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলায় যায় এবং এই জমিকে রক্ষা করার জন্য শক্তিশালী বাঁধ নির্মাণ করা দরকার। শক্তিশালী কি নির্মাণ করা দরকার? কিন্তু বাঁধ যে নির্মাণ করা দরকার এই কথা মিতা কিন্তু বিক্রয় চুক্তির সময় মেঘনারে বলে নাই। আবার এটাও বলে নাই যে এই জমি কোনোদিনই কি হবে না, তলিয়ে যাবে না, মানে সে ভালোও বলে নাই খারাপও বলে নাই। আচ্ছা, এখন মেঘনা এটা জানতে পারলো যে বাঁধ নির্মাণ করা দরকার। মেঘনা জানার পরে মিতারে বলতেছে যে বায়না চুক্তি করতে করতে আপনার জমি এখন আমি ক্রয় করব না। বুঝেন কিনা? এখন মেঘনা কিনতে চাচ্ছে না, ক্রেতা কিনতে চাচ্ছে না, তাহলে মামলা করবে কে? মিতা বিক্রেতা মামলা করবে। ক্রেতার এই যে ওই জমি কিসের জন্য? কেনার জন্য, কেনানোর জন্য। এই জায়গা মিতা মামলা করে বলতেছে যে ইওর অনার, আমার আর তার ভিতরে একটা চুক্তি হয়েছিল, চুক্তিটা লিখিত, চুক্তির বিষয়বস্তু বৈধ, চুক্তিটা নিবন্ধিত, এরপরে আমি অবশিষ্ট মূল্য এই জায়গা জমা দিলাম। আর এটা ছাড়াও দেখেন ইওর অনার, এই জায়গা সে যদি আমার জমি না কেনে আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। মোটামুটি সে তার পক্ষে সব কারণ উপস্থাপন করছে বাদী। কারণ বিবাদী এসে বলতেছে যে ইওর অনার, যে বাদী আর আমার ভিতরে বৈধ চুক্তি, এটাও ঠিক, বাদী কোনো জালিয়াতি বা ভুল বর্ণনা দেয় নাই, এটাও ঠিক, বাট আপনি ঘটনাটা দেখেন, এই যে বাঁধ নির্মাণ করা দরকার এটা তো সে আমারে বলে নাই। সে যদিও বলে নাই যে বাঁধ নির্মাণ করার কোনো দরকার নাই, এটাও বলে নাই, আবার যে নির্মাণ করা দরকার এটাও বলে নাই। তার মানে বাদী আমার উপরে একটা কি সুবিধা লাভ করতেছে? অন্যায় সুবিধা। কি সুবিধা বলেন? যদিও বাদীর এই জায়গা কি ছিল না, কোনো প্রতারণা বা জালিয়াতি ছিল না, তখন আদালত বলবে যে ঠিক আছে তাই তো। তখন আদালত মিতার সব কিছু প্রমাণ সত্ত্বেও মিতার পক্ষে অর্থাৎ বিক্রেতার পক্ষে ডিক্রি না দিয়ে মেঘনারে বলবে যে ঠিক আছে, তাহলে তোমার ওই জমি কেনা লাগবে না, বাট তুমি বিক্রেতারে কিছু সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দাও। এই যে যে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বিবাদী দিচ্ছে কারে? বাদীরে। এটারাই বলে কি? সোলাটিয়ান। এটারাই বলে সোলাটিয়ান। এই যে এবার উদাহরণটা পড়ি দেখেন, যে ক একটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং খ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, কিন্তু বন্যা হতে উক্ত জমি রক্ষা করার জন্য উহার মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। খ এই পরিস্থিতির কথা জানতো না এবং ক বিষয়টি গোপন রেখেছিল। গোপন রাখছে, বাট সে এটাও বলে নাই যে কোনোদিন তলাবে না। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন এই ক্ষেত্রে অবশ্যই কি হবে? প্রত্যাখ্যাত হবে। মানে খ যদি কিনতে না চায় তাহলে ক এর মামলা প্রেক্ষিতে আদালত খ কে বাধ্য করতে পারবে না। তাহলে ব্যাখ্যা দেখেন, বাদ রক্ষণাবেক্ষণ করা সম্পর্কে তথ্য প্রকাশ না করে তথ্য গোপন করে বাদী ক বিবাদী ক্ষয়ের নিকট হতে আন্ডারলাইন করবেন একটি অন্যায় সুবিধা বা আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়েছে এবং এই কারণে বাদী ক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আবেদন করলে তা অবশ্যই কি হবে? প্রত্যাখ্যাত হবে। গরু বিক্রয়ের চুক্তি করছেন, গাভী একেবারে ভালো মোটা সোটা গাভী। মাসুদ এটাও বলে নাই যে প্রতিদিন 20 লিটার দুধ দেবে, আবার এটাও বলে নাই যে কিছুই দিবে না, ভালো মন্দ কিছুই বলে নাই। তানভীর তো দেখে কিনে নিয়ে গেছে। এখন বায়না চুক্তি হয়েছে, তানভীর যায় দেখে যে আধা লিটারও দুধ দেয় না। এই জায়গা মাসুদ মানে বিক্রেতা ক্রেতার উপরে কি লাভ করছে? অন্যায় সুবিধা। আচ্ছা দেখেন, তাহলে আমরা 1 নাম্বার বুঝলাম। 2 নাম্বার দেখেন, বিবাদীর প্রতি কঠোরতা, হার্ডশিপ অন ডিফেন্ডেন্ট। কঠোরতা, হার্ডশিপ অন ডিফেন্ডেন্ট, যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে এমন কোন কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না। অপরদিকে উহা না করলে আন্ডারলাইন করেন, বাদীকে এমন ধরনের কোন কঠোরতায় জড়াবে, মানে দুইজনের বাদী বিবাদীর মধ্যে একটা চুক্তি হয়েছিল, বাট বিবাদী প্রথমে বুঝতে পারে নাই যে এই চুক্তি করতে হলে তার বিশাল কষ্ট হয়ে যাবে, কঠোরতায় জড়াতে হবে। কিন্তু বাদী যদি চুক্তিভুক্ত কাজটা নাও করে তার তেমন কোনো কঠোরতায় জড়াতে হবে না। এই হার্ডশিপ, হার্ডশিপ শব্দটা বললেন, হার্ডশিপ। আচ্ছা, কঠোরতার উদাহরণ আমরা ওই সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ পরে পড়বো, আগে কঠোরতার উদাহরণে চলে আসি। দেখেন এখানে একটা মামলার রেফারেন্স আছে, দেখেন
এটাকে বলে লুৎফুর রহমান ভার্সেস গোলাম মোহাম্মদ শাহ 39 ডিএলআর এডি 1987। দেখছেন? আচ্ছা দেখেন, এই জায়গায় দেখেন, আরিফ তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য বদরুজ্জামানের সাথে চুক্তিবদ্ধ হয়। এ টাকা বাড়ি বিক্রি করবে কে? আরিফ। কার কাছে? বদরুজ্জামানের কাছে। বদরুজ্জামান চুক্তি অনুসারে 6000 টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল, পরবর্তীতে 2500 টাকা প্রদান করে। তাহলে যে কিনবে সে দিল কয় টাকা? প্রথমে দিল 6000, পরে দিল কত? 2500, মানে 8500। সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে, এবং দুইজনের মধ্যে সিদ্ধান্ত হয় যখন ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে তখন দলিলটা করা হবে। কিন্তু এ বিক্রয় দলিল সম্পাদন করতে অস্বীকার করে, মানে যে বিক্রেতা সে 8500 টাকা নেওয়ার পরে এখন বলতেছে তোমার কাছে আমি আর জমি বিক্রি করবো না। এখন মামলা করবে কে বলেন? ক্রেতা যে সে বদরুজ্জামান মামলা করবে। দেখেন, সুতরাং বদরুজ্জামান চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়ের করে। বদরুজ্জামান বলবে যে ইওর অনার, দেখেন তার আর আমার মধ্যে একটা বৈধ চুক্তি ছিল এবং এটা একটা স্থাবর সম্পত্তি। এই সম্পত্তি যদি আমার কাছে না বিক্রি করে তাহলে আমার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। আর 12 ধারার ব্যাখ্যা দেখেন ইওর অনার, সেখানে বলা আছে যে স্থাবর সম্পত্তির ক্ষতি নির্ণয় করা যায় না। তো আমরা এই ডিগ্রি পাওয়ার হকদার, এই ডিগ্রি পাওয়ার হকদার। দেখেন, মকদ্দমায় বিচারিক আদালত বদরুজ্জামানের পক্ষে ডিগ্রি প্রদান করে যা হাইকোর্ট বিভাগে বহাল থাকে। মানে মূল যে বিচারিক আদালত, সেই বিচারিক আদালত ডিগ্রি দিছে ক্রেতার পক্ষে। ক্রেতার পক্ষে মানে কি? মানে বিক্রেতারা বলছে তুমি অবশ্যই বিক্রি করবা। তারপরে বিক্রেতা যাইয়া আপিল করতে হাইকোর্ট বিভাগে। কোথায়? হাইকোর্ট বিভাগও ডিগ্রি দিছে ক্রেতার পক্ষে। মানে বিচারিক আদালত যার পক্ষে ডিগ্রি দিছে, আপিল আদালতও কি তার পক্ষে ডিগ্রি দেয়। বিচারিক আদালত দিল ক্রেতার পক্ষে, হাইকোর্ট বিভাগও দিল কি ক্রেতার পক্ষে। অতঃপর বিবাদী আরিফ আপিল বিভাগে আপিল করে, মানে সে নাসর বান্দা, হাল ছাড়ে নাই। সে বিচারিক আদালতে হারলো, আপিল আদালতে হাইকোর্ট বিভাগে হারলো। হারার পরে সে হাইকোর্ট বিভাগের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায় জানেন? আপিল বিভাগে। আপিল বিভাগে সে আপিল বিভাগে চলে গেছে যে মরবো তবু ছাড়বো না, মামলা যাই হোক। দেখেন, বিবাদী পক্ষ আপিল বিভাগে আপিল করে বলতেছে যে আত্মপক্ষ সমর্থনে বলে যে, আন্ডারলাইন করবেন, এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নাই। এই সেম কথা ধরেন সে বিচারিক আদালতেও বলছে, আবার আপিল আদালতেও বলছে, কিন্তু উনাদের মন গলে নাই। উনাদের মন গলে নাই। কিন্তু আপিল বিভাগে যাই উনি বলতেছে যে এই বাড়ি যদি আমার ছেড়ে দেওয়া হয় তাহলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। মানে এই বাড়ি যদি আমি বিক্রি করে ফেলি আমার তো আর টাকা পয়সা ইনকামের আর কোনো পথ নাই। আপিল বিভাগ বিবাদীর এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবতে ডিগ্রি দেওয়া হয়, আন্ডারলাইন করেন, বিবাদী বিধবা, বিবাদী ছিলেন একজন বিধবা, উক্ত বাড়ির আয় থেকে বঞ্চিত হবে এবং তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো জায়গা থাকবে না। আপিল বিভাগ বলতেছে এই জায়গা বিবাদী যে বিচারিক আদালতে হারলো, আপিল আদালতে হারলো, কিন্তু আপিল বিভাগে বলতেছে যে বিবাদী হচ্ছে একজন বিধবা, ওনার আর কোনো ইনকাম সোর্স নাই। যদি ওনার এই বাড়ি বিক্রি করাই লাগে তাহলে ওনার তো আর কোনো আয়ের উৎস নাই, ওনার পথে বসা ছাড়া আসলে কোনো কি নাই, উপায় নাই। অন্যদিকে বাদী একজন ব্যবসায়ী ছিল, সে বিবাদীর মতো বিধবা ছিল না। সুতরাং যদি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয় তাহলে এটা বিবাদীর জন্য কষ্টের হবে। কিন্তু যদি চুক্তি বলবৎ করা না হয় সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি এমন কোনো কষ্ট সৃষ্টি করবে। অর্থাৎ যদি বিধবা মহিলাকে বলা হয় যে আপনি বাড়ি দিবেন, বিধবা মহিলা সবই স্বীকার করছে যে চুক্তি বৈধ চুক্তি বা বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে, সব ঠিক আছে, বাট এই জায়গায় এই চুক্তি আমার যদি পালন করতে হয় তাহলে আমার কঠোরতায় জড়াই যাইতে হয়। কিন্তু বাদীর এত কঠোরতায় জড়ানো লাগে না, কারণ সে ব্যবসায়ী, তার অনেক টাকা পয়সা আছে, এই বাড়ি ছাড়াও আরো বড় বাড়ি কেনার তার সামর্থ্য আছে।
তারপরে দেখেন আন্ডারলাইন করেন, যদিও চুক্তিটি একটি বৈধ চুক্তি, আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। আপিল বিভাগ বলছে যে না, বিধবা আপনার দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, তবে আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী বিধবা, আন্ডারলাইন করবেন, 1,00,000 টাকা ক্ষতিপূরণ সহ সোলাটিয়াম সম্পূর্ণ বায়না অর্থ 8,500 টাকা বাদীকে পরিশোধ করে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্ট বলবৎযোগ্য হবে। বিধবাকে বললো যে ঠিক আছে আপনার বাড়ি দেওয়া লাগবে না, বাট আপনি বায়না বাবদ যে 8,500 টাকা নিছেন ওটা তো দিবেনই, সেই সাথে সাথে বাদীকে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিবেন কয় টাকা, 1,00,000 টাকা। এটা যদি দেন তাহলে আর আপনার কাজ সম্পাদন করা লাগবে না। তাহলে এখানে একটা জিনিস বুঝেন যে এই জায়গায় বিধবা মহিলা প্রথমে উনি বিচারিক আদালতে হারছে, তারপরে আপিল আদালতে হারছে, হারার পরেও উনি যাই আপিল বিভাগে আপিল করছে, এবং আপিল বিভাগে আপিল করে বলতেছে যে আমার এই বাড়ি হলো আমার ইনকামের একমাত্র সোর্স, এটা যদি আমার দেওয়া লাগে তাহলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে দেখলো যে ঠিকই তো, যে বাদীর তো একজন ব্যবসায়ী, বাদী সলিমুল্লাহ, তার অনেক টাকা পয়সা আছে, তার এই বাড়ি না কিনলেও তেমন কোনো সমস্যা নাই। তখন বিধবা মহিলারে বললো যে ঠিক আছে, তাহলে আপনি যে বায়না অর্থ নিয়েছিলেন সেটা দিবেন, আর সলিমুল্লাহরে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিবেন। কত টাকা? 1,00,000 টাকা। 1,00,000 টাকা। এই যে যে যখন একটা বাদীর পক্ষে সকল মানে ডিগ্রি দেওয়ার কারণ আছে, বাট তারপরেও আদালত দিবে না কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে, একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ, আর একটা কি হার্ডশিপ। অর্থাৎ বাদী যদি বিবাদীর প্রতি একটা অন্যায় সুবিধা লাভ করে, আর যেখানে বিবাদী কঠোরতায় জড়িয়ে ফেলবে। আপনি মনে রাখবেন ওই বাঁধ নির্মাণের উদাহরণ দিয়ে, আর মনে রাখবেন এই বিধবা মহিলার মামলা রেফারেন্স দিয়ে। তো এই দুইটা ক্ষেত্রে আদালত ডিগ্রি না দিয়ে বাদীরে কি দিবে বলেন? সোলাটিয়াম। কি দিবে? সোলাটিয়াম। এবার ওই উপরে চলে আসেন যে জায়গা সোলাটিয়াম আমরা রেখে আসছি। তো সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বা সোলাটিয়াম অর্থ পাইছেন? সোলাটিয়াম অর্থ হলো সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। সম্পত্তি হস্তান্তরের চুক্তি প্রমাণিত হলেও বিক্রেতার কষ্ট লাঘবের জন্য ক্রেতাকে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ প্রদানে চুক্তি বলবৎ অগ্রাহ্য করা যায়, বা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ নাও করা যেতে পারে। তো আমাদের নামাজের বিরতি, বাকি অংশ 10 মিনিটের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে। আচ্ছা ভাই দেখেন, তাহলে আমরা জানলাম, বিরতির পর ক্লাস শুরু করি। সেটা হচ্ছে যে 22 ধারায় দুইটা ক্ষেত্রে ডিগ্রি না দেওয়ার জন্য আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। দুইটা হলো, একটা হলো অন্যায় সুবিধা আনফেয়ার অ্যাডভান্টেজ, আর একটা হলো কঠোরতা বা হার্ডশিপ। আচ্ছা, আর একটা ক্ষেত্রে হচ্ছে কি দিবে, মানে ডিগ্রি দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। সেটা হচ্ছে কোনটা দেখেন, যে ডিগ্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে, অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাজ ডান সাবস্টেন্সিয়াল অ্যাক্টস অর সাফার্ড লসেস। মানে যে জায়গা বাদী তার বলা যেতে পারে যে সে তার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাদীর কোনো আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, বিবাদীর কোনো হার্ডশিপও নাই, তাহলে আদালত তো ওই দুইটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি বাদীর পক্ষে ডিগ্রি দিবে নাকি, আর ওই দুইটা থাকলে দিবে না। তো জেনে রাখা ভালো, দেখেন যে 22 ধারা অনুসারে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে ডিগ্রি না মঞ্জুর করে আদালত ক্ষতিপূরণ বা সোলাটিয়াম মঞ্জুর করতে পারে। গোল দিবেন কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। এবং সোলাটিয়ামের আরেকটা বাংলা আছে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। তাহলে আপনার এই 22 ধারা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য, আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 22 ধারার বিধান মতে কয়টা বিশেষ ক্ষেত্র বিবেচনায় আদালত সোলাটিয়ামের আদেশ দিতে পারে? কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। আচ্ছা, এখানে 1 নম্বর প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স, ইংলিশটা আন্ডারলাইন করেন, ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? কত ধারায় বলেন? 22 ধারায়। তারপরেরটা দেখেন, the jurisdiction to decree a specific performance is discretionary, মানে 12 ধারার ডিগ্রি দেওয়া বা কার্য সম্পাদন ডিগ্রি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, and the court is not bound, আদালত বাধ্য না to grant such relief, ওই ধরনের প্রতিকার দিতে, merely because it is lawful to do so, মানে আইন অনুযায়ী দেওয়া উচিত বলেই সে দিতে বাধ্য না। বিধানটি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর কত ধারায় বলা হয়েছে? কত ধারায় বলেন? 22 ধারা। আচ্ছা, তারপরে এটা দেখেন 5 নাম্বার প্রশ্নটা, যে আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনের পাওয়ার নিয়ন্ত্রিত হয় বিচার বিভাগীয় নীতি দ্বারা, বিচার বিভাগীয় নীতি দ্বারা। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা দেখেন, 5 নাম্বার, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারায় আদালত কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আন্ডারলাইন করেন নামঞ্জুর করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে? কয়টা ক্ষেত্রে? 2টা। আর পরেরটা দেখেন সেম কোশ্চেন, বাট এই জায়গা বলছে মঞ্জুর করতে, কয়টা ক্ষেত্রে? একটা। কি পান না আপনারা? আচ্ছা, 8 নাম্বার প্রশ্নটা দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে বিবাদী নিম্নলিখিত কোন যুক্তিটি আত্মপক্ষ সমর্থনে উপস্থাপন করতে পারে? একটা হলো কঠোরতা, আর একটা হচ্ছে কি অন্যায় সুবিধা। কঠোরতাকে বলে হার্ডশিপ, আর অন্যায় সুবিধাকে বলে কি আনফেয়ার অ্যাডভান্টেজ, আনফেয়ার অ্যাডভান্টেজ। আর এই 9 নাম্বার প্রশ্ন তো আমরা আগেই পড়েছি। তো এখন আমরা 12 আর 24 আর 22 এর মধ্যে পার্থক্য কি? 12তে বলছে চুক্তিটি বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। অবলবৎযোগ্য বা বলবৎযোগ্য না কয়টা ক্ষেত্রে? আর যদি বলে যে আদালত ডিক্রি দিবে কয়টা ক্ষেত্রে? একটা। আর আদালত ডিক্রি দিবে না, আদালতের কথা বললেই চলে আসতে হবে কোথায়? 22। আর বলবৎযোগ্য নাকি বলবৎযোগ্য নয়, তাহলে 12 আর 21, 12 আর 21। এবার আসেন আমরা পড়বো যে আরো আছে, দেখেন যাদের জন্য চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য এবং বলবৎযোগ্য না, for whom contracts may be specifically enforced and not enforced। দেখেন যে সকল ব্যক্তি, আন্ডারলাইন করবেন, চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে তা 23 ধারায়, আর সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার পথে ব্যক্তিগত বাধা 24 ধারায়, এবং যে সকল পক্ষকে চুক্তি বলবৎকরণের পক্ষে বাধ্য করা যায় তা 28 ধারায় উল্লেখ করা হয়েছে। একটা জিনিস কি, আপনি যদি 12 থেকে 30 এই বিধানগুলো ভালোভাবে না বুঝেন, একসময় মনে আসবে কি যে প্রশ্নই আইছে মনে হয়েছে 12 আর 21 মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি 12 21 না। না পড়লে মনে হবে যে যাই আইছে মনে হয়েছে 12 আর 21। কিন্তু ওই যদি এইভাবে বলে যে কার্য সম্পাদন বলবৎযোগ্য, এই জায়গাও কার্য সম্পাদন আছে, কার্য সম্পাদন বলবৎযোগ্য না, এই জায়গাও কার্য সম্পাদন আছে, কার্য সম্পাদনের ডিক্রি দিবে না, এই জায়গাও কার্য সম্পাদন আছে, কার্য সম্পাদনের ডিক্রি দিবে, এই জায়গাও কার্য সম্পাদন আছে। এই জায়গায় কার্য সম্পাদনের ডিক্রি কার পক্ষে দিবে আর কার পক্ষে দিবে না। শুনেন 23 ধারায় বলছে, কত ধারায়? 23 ধারায় বলছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি কার পক্ষে দিবে, কার পক্ষে দিবে, এটা বলছে 23। আর 24-এ বলছে যে কার্য সম্পাদনের ডিক্রি পেতে বাধা, ডিক্রি পেতে বাধা মানে কি আমার পক্ষে দিবে না, আমার বাধা আছে। তাহলে যদি বলে যে কার্য সম্পাদনের ডিক্রি কার পক্ষে দিবে, পক্ষের কথা আসলে কার পক্ষে 23 ধারা, আর কার পক্ষে দিবে না বা ব্যক্তিগত প্রতিবন্ধকতা কত ধারা? এই জায়গায় সূক্ষ্ম পার্থক্য। যদি 12 ধারায় বলে যে চুক্তিটি বলবৎযোগ্য কিনা, এই জায়গায় কিন্তু ডিক্রি টিক্রি কিছু বলে নাই, বলবৎযোগ্য কিনা 12, বলবৎযোগ্য কিনা, বলবৎযোগ্য হলে 12, বলবৎযোগ্য না হলে 21। যদি বলে যে আদালত ডিক্রি দিবে কিনা, মানে চলে আসলো কি আদালতের কথা, তাহলে কত? 22। যদি বলে কোন পক্ষে দিবে, পক্ষের কথা আসলে কত? 23। আর কার পক্ষে দিবে না, এটা কত? 24। আর যদি না বুঝেন তাহলে কি ঘুরে ফিরে সব 12 21 মনে হবে? দেখেন, আচ্ছা
আচ্ছা, এখন আমরা 23 ধারাটা আগে দেখি। 23 ধারায় বলছে যে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। দেখেন, যে মানে কি, মানে ব্যক্তি, মানে কোন পক্ষে দিবে, কোন পক্ষে দিবে, তার মানে বাদী 23-24 অ্যাকচুয়ালি কিন্তু বাদীর ক্ষেত্রে প্রযোজ্য, মানে বাদী কোন কোন বাদীর পক্ষে দিবে 23, কার পক্ষে দিবে না এটা কত 24। দেখেন, কারা সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে তার সুনির্দিষ্ট প্রতিক্রিয়া গোল দিবেন 23 ধারায় উল্লেখ করা হয়েছে। কত ধারায়? 23 ধারায়। 23 ধারা অনুযায়ী গোল দিবেন 8 শ্রেণীর ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পেতে। কয় শ্রেণীর ব্যক্তি? 8 শ্রেণী। তাহলে পরীক্ষায় আসবে যে কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে কারা, এই সম্পর্কে বলছে কত ধারায়? কয় শ্রেণীর ব্যক্তি? কত ধারায় বলছে? দেখেন, আমরা বিগত বছর 8 শ্রেণী আমাদের পড়ার আপাতত দরকার নেই। দেখেন বিগত বছরের প্রশ্ন, দ্য স্পেসিফিক পারফরমেন্স মানে কি? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অফ এ কন্ট্রাক্ট, একটি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মে বি অবটেইনড, মানে পেতে পারে বা লাভ করতে পারে বাই এনি পার্টি দেয়ার এটো, মানে কোন পক্ষ পেতে পারে, পক্ষের কথা আসলে পার্টি মানে কি? পক্ষ। তাহলে কোন পক্ষ পেতে পারে এটা বলে কত দাঁড়ায় ভাই? এটা আমার 25 আছে, 27 আছে, 12 আছে, 23 আছে, কিন্তু আমার সাবসেকশন যাই থাক না কেন আমি খুঁজবো কত? 23। তাহলে জায়গা উত্তর হবে কত? 23। তো ব্যাখ্যা দেখেন, আপনারা যারা যারা মানে পড়া বুঝেন না বা বাসায় গিয়ে জটিল মনে হয়, তারা যারা ফার্স্ট টাইম একেবারে ফ্রেশার, আপনারা বাসায় গিয়ে এই যে লেকচারটা আপলোড করি সেম লেকচারটা ইউটিউবে চালাইয়া বই নিয়ে পড়বেন, তাহলে আপনার মাথা আরো ক্লিয়ার হবে। দেখেন, আচ্ছা, আর এই সেম জিনিস যদি আপনি বাসায় একা একা বুঝতে চান, আমি তো আপনারে বোঝাচ্ছি এই জন্য আপনার সহজ মনে হচ্ছে, বাট একা একা বুঝতে গেলে পারবেন, বাট 10-12 দিন লাগবে এই জিনিস বুঝে খাইতে আর কি। মুখস্থ করবেন, বাট বুঝতে হইলে মুখস্থ করা যাবে, কিন্তু বোঝা এক জিনিস আর মুখস্থ করা এক জিনিস। দেখেন, তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 23 ধারায় যে সকল ব্যক্তির পক্ষে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে তা আলোচনা করা হয়েছে। এবং আপনি যদি এই জিনিসগুলো না বোঝেন তাহলে লিখিত পরীক্ষার সময় আসুক বা প্রিলিতে আসুক, তাহলে কিন্তু আপনি মনে করবে যে সব 12 এই 21 আইছে বোধহয় ঘুরে ফিরে। দেখেন, তাহলে আমরা 24 ধারা দেখি। মানে ধারা 24, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা পার্সোনাল বার্স টু দা রিলিফ, আন্ডারলাইন করেন, পার্সোনাল বার্স টু দা রিলিফ। প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা যার পক্ষে ডিগ্রি দিবে না, নিচে একটু লেখেন যে যার পক্ষে ডিগ্রি দিবে না। প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা মানে কি? মানে আমি প্রতিকার সাইজ দিলাম, প্রতিবন্ধকতা আছে মানে বাধা আছে, তার মানে আমার পক্ষে দিবে না, এই কথাটাই বলছে কত ধারায়? 24 ধারায়। আরিফও নাই, বিথিকাও নাই, এইসব এই সাইডের ব্যাখ্যা এখন দেবে কিটা? দেখেন, আমরা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না, ক নাম্বার দেখেন, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। যদি কোনো ব্যক্তি এরকম হয় যে নর্মালি আমরা জানি কি পান না, আপনাদের নতুন বইতে খালি খালি পেঁচাইয়া বিষয়টা আরো কমপ্লিকেটেড করছে। মানে নতুন বই পড়তে গেলে এই বই মানে সহজ বিষয়টারে উনি আর একটু করাইছে। এখন ওটা ভালো, বাট আপনি যারা একেবারে ফার্স্ট টাইম তাদের জন্য ওটা হজম করা কঠিন। দেখেন, তো কটা দেখেন, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। এখন চুক্তি ভঙ্গের জন্য যদি কোনো ব্যক্তি ক্ষতিপূরণ আদায় করতে না পারে তাহলে আদালত তার পক্ষে কার্য সম্পাদনের ডিগ্রি দিবে। এখন কেমনে আমি উদাহরণ দেই শুনেন। মাসুদ একটা ঔষধ কোম্পানি দিবে, এই জন্য বিকাশকে দায়িত্ব দিছে জমি কেনার। বিকাশ তো নিজের জন্য কিনবে না, বিকাশ জমি কিনবে কার পক্ষে? মাসুদের পক্ষে। এখন মাসুদ বিকাশ জমি কিনতে গেছে, জমি কিনতে গিয়ে পীযূষের কাছ থেকে জমি অ্যাকোয়ার করছে, অ্যাকোয়ার করে অ্যাকোয়ার মানে হচ্ছে জমি নিছে, নেওয়ার পরে ওই জায়গা মাসুদের পক্ষে কেনে নাই, বায়না চুক্তি করছে তার নিজের পক্ষে।
বুঝেন কিনা? বাট বিকাশ অ্যাকচুয়ালি কিনতে গেছে কার পক্ষে? মাসুদের পক্ষে, এবং পীযূষ সেটা জানেই বিক্রি করছে যে মাসুদ কিনবে মাসুদের জন্য, যেহেতু মাসুদের প্রতিনিধি এই জন্যই বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়ালি বিকাশ সিস্টেমে কি করছে? নিজের নামে দলিল করছে, মানে বায়না চুক্তি করছে। এখন এই কথা জানার পরে পীযূষ বলল যে আমি তো মাসুদের কাছে বিক্রি করতে চাইছিলাম, আপনার কাছে তো আমি জমি বিক্রি করব না। তাহলে এখন বিকাশ মামলা করছে পীযূষের বিরুদ্ধে যে কেন তুমি জমি বিক্রি করবা না। এই জায়গায় আদালত বিকাশের পক্ষে আদালত ডিক্রি দিবে না। বুঝতে পারছেন? কারণ সেই কাজটা করতে গেছিল কার পক্ষে? মাসুদের পক্ষে। তো এই জায়গায় এই ক্ষেত্রে তার পক্ষে আদালত ডিক্রি দিবে না। আর ডিক্রি না দিলে তো ক্ষতিপূরণ আদায় করা যায় না, এই আর কি, এটা আর কি। পরেরটা দেখেন, যে নিজে চুক্তির, আন্ডারলাইন করবেন, কোন প্রয়োজনীয় শর্তভঙ্গ করে বা শর্ত পালনে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশের কাজ বাকি থাকে। মাসুদ জমি বিক্রি করতে চাইছে 10 লাখ টাকায়, কিনতে চাইছে আমাদের সুমন সেন, 5 লাখ টাকা সুমন দিয়েছে। দেওয়ার পরে সুমন আর টাকা দিতে পারে না, মাসুদ আজ টাকা চাই, কাল টাকা চাই, সুমন আর টাকা দেয় না। মাসুদ রাগ হয়ে বললো যে আপনার কাছে আমি জমি আর বিক্রি করবো না। এখন সুমন যে মামলা করে দিয়েছে কেন বিক্রি করবে না। এখন আদালত বললো যে আপনি বিক্রি করবে, আচ্ছা বিক্রি করবে, বাকি 5 লাখ টাকা দেন। 5 লাখ তো আমার নাই। তাহলে উনি উনার অংশের কাজই তো ঠিকঠাক ভাবে সম্পন্ন করে নাই, তাহলে উনারে আদালত ডিক্রি দিবে কেমনে? বুঝতে পারছেন? তাহলে আমি 1 নাম্বার পেলাম যে নিজে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। 2 নাম্বার কি? যার নিজের অংশের কাজই কি আছে? অসম্পূর্ণ আছে বা অসম্পাদিত আছে। 3 নাম্বার দেখেন, যে ইতিমধ্যেই তার প্রতিকার বেছে নিয়েছে, আন্ডারলাইন করেন, এবং যে চুক্তি ভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছে। গতদিন 24-এর কথা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? যে যে অলরেডি 19 ধারার মামলা করে ক্ষতিপূরণ বাঁচিয়ে নিছে, পরে আর 12 ধারা মামলা করলে সে কার্য সম্পাদনের ডিগ্রি পাবে না। গতদিন বলছিলাম যে 12 ধারার মামলা খারিজ হয়ে গেলে 19 ধারার মামলা করা যাবে না, এটা বলছে 29 ধারায়। মনে আছে কিনা? আর 19 ধারায় আমি ক্ষতিপূরণ পাওয়ার পরে আর 12 ধারার মামলা করলে প্রতিকার পাবো না, এটা বলছে কততে? 24 গ। এই সেই 24 গ, এই সেই 24 গ। বুঝতে পারছেন? তাহলে আমি প্রথমে যেটা পেলাম যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, 2 নাম্বারে পেলাম যার নিজের অংশের কাজই অসম্পূর্ণ আছে, 3 নাম্বারে পেলাম যে অলরেডি প্রতিকার বা ক্ষতিপূরণ বেঁচে দিয়েছে। আচ্ছা, পরেরটা দেখেন, এই 4 নাম্বার প্রশ্নটা আরিফ সাহেব আমাদের কাছে পড়ে সে জাবের সাহেবদের সময় থেকে, মানে 2021 সাল থেকে পড়ে। 21 সাল থেকে এই যে 24 পর্যন্ত এই আরিফ সাহেব, 21 থেকে 24 যতবারই আমি সুনির্দিষ্ট প্রতিকার পড়াই ততবারই এই 1 নাম্বার প্রশ্নটা আমি জিজ্ঞেস করে যে স্যার এটা তো আমি বুঝি নাই। তো আজকে ওনারা মিস করতেছি, আজকেও বলতো যে এটা তো বুঝি নাই। দেখেন, যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু, যদিও আন্ডারলাইন করবেন, মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে, বিলি বন্দোবস্ত শব্দটা গোল দেবেন, করা হয়েছিল এবং তখন তা কার্যকর হয়েছিল। এখানে ব্র্যাকেটে লেখেন 25 ধারার মতো, 25 ধারার মতো। এই 24-এর ঘটা এটাও আছে কিসের মতো? 25 ধারার মতো। একটু শুনেন, এটা আমি উদাহরণ অলরেডি দিয়ে দিয়েছি, তারপর আবার বলি যে মাসুদ তার 2 কাঠা জমি তার ভাতিজাকে দান করছে। দান করছে মানে কি? দান করলে কি টাকা নিয়ে দান করে? দান করে কি? ফ্রি, মানে বিনামূল্যে। দান করার পরে কিছুদিন পরে মাসুদ ওই জমি সলিমুল্লাহর কাছে বিক্রির জন্য বায়না চুক্তি করছে। এখন মাসুদ যখন বায়না চুক্তি করছে, মাসুদ কি জানতো না যে এই জমি আগেই আমি একবার বিনামূল্যে একজনে দিয়ে দিছি, মানে বিলি বন্দোবস্ত কি করে দিছি। তাহলে মাসুদ যখন সলিমুল্লাহর সাথে বিক্রয় চুক্তি করলো, সলিমুল্লাহ ধরেন না জেনে এই বিক্রি চুক্তিটা করছে, পরবর্তীতে যখন সলিমুল্লাহ জানছে, সলিমুল্লাহ বললো আমি আর এই আপনার জমি কিনবো, তখন মাসুদ যে 12 ধারা মামলা করছে যে কেন কিনবা না, তখন আদালত বলবে যে মাসুদ আপনি তো এখনো ভালো হন নাই, যে এই যে যে আপনি আগেই মূল্য বিনিময় ছাড়া যে বিলি বন্দোবস্ত করছিলেন এটা তো আমি জানতেনি, যেহেতু আপনি জানার পরেও বিক্রি করছেন তাই আপনার পক্ষে আর ডিক্রি দেওয়া যাবে না। এই যে এবার দেখেন, যে চুক্তির আগেই অবগত ছিল, যে কি অবগত ছিল? মাসুদ উহার বিষয়বস্তু, মানে ওই জমি
যদিও তা কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়, মানে কোনো টাকা পয়সা ছাড়া দান বিলি বন্দোবস্ত করা হয়েছিল, কি করা হয়েছিল, দান করা হয়েছিল, এবং তখন তা কার্যকর ছিল। তাহলে আমার এই 24-এর ক খ গ ঘ এটা মনে রাখতে হবে ভাই। এটা এখন থেকেই এমন ভাবে পড়ে ফেলবেন যাতে মনে থাকে, বুঝে বুঝে পড়বেন। যে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ আদায় করতে পারে না, তার নিজের অংশের কাজ বাকি, যে ইতিমধ্যে ক্ষতিপূরণ বেছে নিয়েছে, যে বিনামূল্যে বিলি বন্দোবস্ত করছিল নাকি, পরবর্তীতে যদি সে কোনো বিক্রয় চুক্তি করে সেটা তার পক্ষে কার্য সম্পাদন করা যাবে না। আর এই 24-এর ঘ যেটা, এটা কত ধারার অনুরূপ? 25। কত ধারা? তাহলে সুমন সেন বলেন তো দেখি, 23 ধারায় কি বলছে আর 24 ধারায় কি বলছে? কার কার পক্ষে ডিক্রি দিবে? কত ধারা? 23 ধারা। কয় শ্রেণী? 8 শ্রেণী। আর কার প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা কার পক্ষে ডিক্রি দিবে না, কয় শ্রেণী? 4 শ্রেণী। 24-এ 4 আর 23-এ কত? 8। যে 21 আর 8 আচ্ছা, একটু 27 ধারাটা লেখেন, ধারা 27, ধারা 27 লেখেন। না, লেখা থাকলে লেখার দরকার নাই, যাদের লেখা নাই সেই লেখেন। ধারা 27, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, বা যাকে বাধ্য করা যায়, এটা লেখেন, বা যাকে বাধ্য করা যায়। যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় বা যাকে বাধ্য করা যায়। হাইফেন দিয়ে লিখবেন 5 শ্রেণী। কয় শ্রেণী? তানভীর, চুল কি আজকে কাটলেন? গতকাল তো লক্ষ্য করলাম না। ও, 5 শ্রেণী। আচ্ছা, 5 শ্রেণী। আচ্ছা শুনেন তো, এখানে 23-24 ছিল হলো বাদীর পক্ষে, কখন বা কার কার পক্ষে দিবে 23, কার কার পক্ষে দিবে না, এটা হলো কত? 24। আর 27-28 এটা হলো বিবাদীর ক্ষেত্রে, মানে কারে কারে বাধ্য করবে বা কার কার বিরুদ্ধে দেওয়া যায় 27, আর কার কার বিরুদ্ধে দেওয়া যায় না, এটা হলো কত? 28। যদি বলে যে কাকে বাধ্য করা যাবে বা কার বিরুদ্ধে ডিক্রি দেওয়া যাবে, এটা কত? 27। কয় শ্রেণী? 5 শ্রেণী। আর কাকে বাধ্য করা যাবে না বা কার বিরুদ্ধে দেওয়া যাবে না, এটা বলছে 28। তো 27-এ আমার ওই 5 শ্রেণী বিস্তারিত বলার দরকার নাই, জাস্ট এতটুকু বুঝেন যে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, 27 ধারায় কয় শ্রেণী? 5 শ্রেণী। 28 ধারাটা দেখেন, ধারা 28। যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, কার্য সম্পাদনে বাধ্য করা যায় না মানে কি, যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া যায় না। হোয়াট পার্টিস মানে যে পক্ষগণ ক্যান নট বি কম্পেল, বাধ্য করা যাবে না, টু পারফর্ম, কার্য সম্পাদনে। দেখেন, নিম্নলিখিত ক্ষেত্রে কোন পক্ষের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ করা যায় না। কি কি দেখেন, আন্ডারলাইন করেন। যে প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে, কনসিডারেশন গ্রসলি ইনঅ্যাডিকুয়েট, প্রতিদান যদি মারাত্মকভাবে কি হয়, আপনি বলতে পারেন ওই বিধবা উদাহরণের, বিধবা মহিলার উদাহরণ দিতে পারেন, যে যখন চুক্তি হয়েছিল বাড়ি বিক্রির কথা ছিল ধরেন 10,000 টাকায়, 1960 সালে 10,000 টাকায় বাড়ি বিক্রির কথা হয়েছে। এখন দেব 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 করে 2010 সালে আইসা ওই 5,000 টাকা দিছিল আর বাকি 5,000 টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছে, কিন্তু এখন এই জমির দাম কত? 5 কোটি
হয়ে গেছে। তাহলে ওই যে যে চুক্তিটার যে টাকাটা ওই 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 মুহূর্তের টাকা এখনকার ক্ষেত্রে কি হয়ে যায়? প্রতিদান মারাত্মক ভাবে কি অপর্যাপ্ত, মারাত্মক ভাবে অপর্যাপ্ত। মারাত্মক ভাবে অপর্যাপ্ত যদি হয় তাহলে বিধবা মহিলারে কি বাধ্য করছিল? বাধ্য করে নাই, বরং তারে বলছিল আপনারে জমি বিক্রি করা লাগবে না, আপনি কি দিয়ে দেন? 16 টিয়া। তাহলে আপনি মনে রাখবেন প্রতিদান যদি মারাত্মক ভাবে কি হয়? অপর্যাপ্ত হয়। তারপরেরটা দেখেন, যদি ভুল বিবরণ, মিসরিপ্রেজেন্টেশন মানে হলো ভুল বিবরণ, গোপন চক্রান্ত, কনসিলমেন্ট বা অসদাচরণ, আনফেয়ার প্র্যাকটিসের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়। এটাও ওই যে আমি বললাম যে আমার সিমেন্ট ফ্যাক্টরিতে বছরে 5,000 মণ সার উৎপাদন করা যায়, কিন্তু বায়না চুক্তির পর যখন সে দেখলো যে 100 মণও উৎপাদন করা যায় না, তাহলে আমি এই চুক্তিটা করছিলাম কি দিয়ে? ভুল বিবরণ দিয়ে। তাহলে এই ক্ষেত্রে পরবর্তীতে যে কিনলো সে বললো যে না, আমি আপনার ফ্যাক্টরি কিনবো না। আমি যে মামলা করে দিলাম, মামলা করার পর আদালত ওরে কিনতে বাধ্য করবে না, কারণ এই জায়গার চুক্তিটা করা হয়েছিল কিসের মাধ্যমে? ভুল বিবরণের মাধ্যমে। বুঝতে পারছেন? 3 নাম্বারটা দেখেন, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিত ভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে, ওটা একটা 2 নম্বরের মতোই, যদি ভুল বিবরণ দ্বারা বশবর্তী হয়ে সে যদি এটা করে থাকে তাহলেও তারে বাধ্য করা যাবে না। তাইলে আমার এই জায়গায় 3 শ্রেণীর ব্যক্তিকে বা 3টা ক্ষেত্রে তাদেরকে চুক্তি সম্পাদনে বাধ্য করা যাবে না। কে কে? প্রতিদান যদি মারাত্মকভাবে অপর্যাপ্ত হয়, যদি ভুল বিবরণ এর মাধ্যমে চুক্তি করা হয়, আর যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে সম্মতি দেওয়া হয়। এই 3টা ক্ষেত্রে তাদেরকে বাধ্য করা যাবে না। বিবাদীকে বাধ্য, 27-28 বিবাদীর জন্য প্রযোজ্য, আর 23-24 কার জন্য? 27-এ বিবাদীরে বাধ্য করবে, আর 28-এ হলো বিবাদীরে বাধ্য করবে না। জি, মানে বাদীর পক্ষে ডিক্রি দিবে 23, বাদীর পক্ষে দিবে না 24, বিবাদীর বিপক্ষে ডিক্রি দিবে কত? 27, বিবাদীর বিপক্ষে ডিক্রি দিবে না 28, বা বিবাদীরে বাধ্য করবে 27, বিবাদীরে বাধ্য করবে না কত? 28। জি, আর বলবো না? না না, দেখেন, না প্যাচের কিছু নাই, দেখেন সহজ। আমি তো বলেই দিলাম, যদি আসে যে কোন কোন ক্ষেত্রে চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, কোন পক্ষ বলে নাই, ডিগ্রি কথাও বলে নাই। 12, 4টা ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে বলবৎযোগ্য না? 21, কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। যদি বলে যে কার্য সম্পাদনের ডিগ্রি দিতে পারে আদালত, কয়টা ক্ষেত্রে? 22 ধারায়। ডিগ্রি দিতে পারে একটা ক্ষেত্রে। আর কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না আদালত, কয়টা ক্ষেত্রে? 2টা। কত ধারা? 22-এ। যদি বলে যে কার্য সম্পাদনের ডিগ্রি কোন কোন পক্ষে দিবে, পক্ষ 23, কয় পক্ষ? 8 শ্রেণী। কার্য সম্পাদনের ডিগ্রি কাদের পক্ষে দিবে না? কত? 24, কয় শ্রেণী? 4 শ্রেণী। কার্য সম্পাদনের ডিগ্রি কাদের বিরুদ্ধে দিবে বা বিপক্ষে দিবে, কারে বাধ্য করা যাবে? কত? 27। আর কারে বাধ্য করা যাবে না? কত? 28। বুঝতে পারছেন? সেলফ প্র্যাকটিস দেখেন ভাই। প্রতিকার পেতে ব্যক্তিগত বাধা বা পার্সোনাল বার্স টু দ্য স্পেসিফিক রিলিফ। ব্যক্তিগত বাধা মানে আমার পক্ষে দিবে না, কত ধারায়? 24। 23 নাম্বার দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 23 ধারা অনুসারে কত শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে? কত শ্রেণী? 8 শ্রেণী। তারপরে দেখেন 4 নাম্বার, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 24 ধারা অনুসারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ করা যায় না কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে? কয় শ্রেণী? 4 শ্রেণী। কত ধারায়? 24 ধারায়। দেখেন, আমরা নতুন একটা ধারা, এটা বিস্তারিত পড়বো না, জাস্ট টাইটেলটাই পড়বো, যে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, নন পারফরমেন্স
আচ্ছা, এটা একটু ভুল আছে, এটার স্পেলিং মিস্টেক আছে বোধহয়। ওয়েট, নন এনফোর্সমেন্ট হবে, এটা পারফরমেন্স না। নন ওই জায়গায় লেখেন এনফোর্স, ইএন, পি আর কেটে দিয়ে ইএন লেখেন, এনফোর্সমেন্ট। নতুন বইতে নাই, পাইছেন? পান কিনা? আচ্ছা দেখেন, না থাকলে একটু লিখে নেন যে নন এনফোর্সমেন্ট, 26 ধারা দিয়ে টাইটেল দিয়ে লেখেন নন, এন নন এনফোর্সমেন্ট, ইএন এফওআর সিই এমইএনটি except EXCEPT EXCE except with 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 variation VARIATION VARIATION। বাংলাটা লেখেন পরিবর্তন ব্যতীত, পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, অকার্যকরকরণ, জি, পরিবর্তন ব্যতীত অকার্যকরকরণ। তো যদি আপনাকে বলে যে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ এই বিধানটি আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়, কত ধারায়? 26 ধারায়। বা নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন কত ধারায়? 26 ধারায়। ব্র্যাকেটে লেখেন 5টা ক্ষেত্রে, আরো 5টা, জি, কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, সো আমরা পরে 6 নাম্বার প্রশ্নটা দেখি, যে যে সকল ব্যক্তির বিরুদ্ধে, বিরুদ্ধে শব্দটা বলতেন, যে সকল ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সমূহ সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, এগেইনস্ট হুম কন্ট্রাক্টস মে বি স্পেসিফিক্যালি ইনফোর্সড। ব্যক্তির বিরুদ্ধে যদি বলে তাহলে কত? 27। এগারো নম্বর প্রশ্নটা দেখেন, 11 নম্বর, ক ক্ষয়ের নিকট একটি বাড়ি সুনির্দিষ্ট শর্ত ভাড়ায় ভাড়া দিতে চুক্তিবদ্ধ হয়, এটা আছে? হ্যাঁ, এটা সুনির্দিষ্ট শর্ত এবং ভাড়ায় ভাড়া দিতে চুক্তিবদ্ধ হয়। ক চুক্তির কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানায়। ক ইহার পর ক্ষয়ের চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের জন্য মামলা করে এবং ক্ষতিপূরণ লাভ করে। মানে ক একবার ক্ষতিপূরণ লাভ করে ফেলতে, তারপরে আর বলবৎ করা যাবে না। 24-এর গ, 24-এর গ, একবার যদি ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে পরবর্তীতে আর কি করা যাবে না, আপনার 12 ধারার ডিক্রি মামলা করলেও প্রতিকার পাবে না। সব শেষের প্রশ্নটা দেখেন, আপনাদের নতুন বইতে আলাদা করে 27 ক ধারাটা আলোচনা করা আছে। বলছে ইজারা চুক্তি, ইজারা চুক্তি, এ জায়গায় প্রশ্ন বলছে 13 নম্বর প্রশ্নটা, স্থাবর সম্পত্তির ইজারা চুক্তি আংশিক সম্পাদনের ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা করা যাবে। আন্ডারলাইন করেন, পরীক্ষায় প্রথমত প্রশ্ন আসবে যে স্থাবর সম্পত্তির ইজারা চুক্তির আংশিক সম্পাদন আছে কত ধারায়? ডান সাইডে দেখেন কত ধারা? 27 ক। তারপরে আসবে যে স্থাবর সম্পত্তির ইজারা চুক্তি আংশিক কার্য সম্পাদন করা যাবে কখন? দেখেন ক নাম্বার, নিবন্ধিত হোক বা না হোক ইজারা প্রদানের চুক্তিটি কি হতে হবে? লিখিত এবং পক্ষ কর্তৃক কি হতে হবে? স্বাক্ষরিত হতে হবে। এটা আন্ডারলাইন করেন। সো এখান থেকে যদি প্রশ্ন আসে এইভাবেই আসবে যে ইজারা চুক্তি আংশিক কার্য সম্পাদন কত ধারায় আছে? 27 ক। নিবন্ধিত হওয়া লাগবে না, নিবন্ধিত হওয়া
লাগবে না, তবে কি লাগবে? লিখিত এবং স্বাক্ষরিত। এতটুকু মনে রাখলেই না। তো আমরা 12 থেকে 30 অবশেষে শেষ করতে পারছি। এর ভিতরে আমরা একটা ধারা পড়ি নাই, সেটা হচ্ছে আপনার 30 ধারা। কত ধারা? 30 ধারা পড়ার দরকার নাই, তানবিরুডে পড়ে। তো তানবিরুডে পড়ো, তানবিরের জন্য বরাদ্দ থাক। আমরা 30 ধারা পড়বো না। আমরা দেখেন একটাও তাহলে আমরা দেখেন ভাই, যে এই যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এটা আমি শুরু করলাম। আমি 12 থেকে 29 পর্যন্ত আপনাদের একটু বলে যাই যে কোথায় কি পড়লাম। 12তে বললো যে চুক্তির কার্য সম্পাদন বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে। আচ্ছা, 13তে বললো আংশিক কার্য সম্পাদন, মানে যে জায়গায় চুক্তি সম্পাদনের সময় বিষয়বস্তু ছিল কিন্তু কার্য সম্পাদনের সময় বিলুপ্ত হয়ে গেছে, ঘূর্ণিঝড়। 14তে বললো অসম্পাদিত অংশ ক্ষুদ্র। 15তে বললো অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য। 16তে বললো স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। 17তে বললো উপরোক্ত 3টা ধারা 14, 15, 16 ছাড়া আর কোনো ক্ষেত্রে কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। কত? 16, 17। 18তে বললো ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, এস্টোফেল। 18। 19এ বললো যে কার্য সম্পাদনের মামলার সাথে সাথে বা অতিরিক্ত হিসেবে বা পরিবর্তে ক্ষতিপূরণের মামলা করা যাবে। কত? 19। 20এ বললো যে বায়না চুক্তিতে যদি ক্ষতিপূরণের শর্তও থাকে তবুও কার্য সম্পাদনের মামলা করা যাবে, ডিক্রি দিতে পারে। কত? 20। 21এ বললো কার্য সম্পাদনের ডিক্রি বলবৎযোগ্য নয়। কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। 21 কতে বললো যে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি রিলেটেড মামলা 2005 সালের 1 জুলাই হতে করতে গেলে নিবন্ধিত হতে হবে, লিখিত হতে হবে, চুক্তিমূল্যের অবশিষ্ট জমা দিতে হবে। 21 ক। 22এ বললো কার্য সম্পাদনের ডিক্রি দিবে কি দিবে না বিবেচনামূলক ক্ষমতা। 23এ বললো 8 শ্রেণীর ব্যক্তির পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে। 24এ বললো 4 শ্রেণীর ব্যক্তির পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। 25এ বললো যার সত্ত্ব নাই সে অপর পক্ষরে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে না। 25। 26এ বললো যে পরিবর্তন ব্যতীত আপনার কি বললো, নন এনফোর্সমেন্ট উইদাউট ভেরিয়েশন আর কি, মানে পরিবর্তন ব্যতীত চুক্তির কার্য সম্পাদন করা যাবে না। কত? 26। 27এ বললো যে 5 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া যাবে। 28এ বললো 3টি ক্ষেত্রে বা 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া যাবে না। 29এ বললো 27 ক বাদ থেকে গেছে যে ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন নিবন্ধিত হওয়ার দরকার নাই, লিখিত আর স্বাক্ষরিত হলেই হবে। আর 29এ বললো রেস জুডিকাটা, যে 12 ধারার মামলা করলে 19 ধারার মামলা করা যাবে না, 29 ধারা। আর 19 ধারার মামলা করলে 12 ধারা মামলা করে প্রতিকার পাওয়া যাবে না, এটা বলছে 24 গ। 24 গ। নামাজের পর শুরু হবে ইনশাআল্লাহ।